আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। প্রার্থী মনোনয়নে নবীন প্রবীণের সমন্বয় আন্দোলনের সক্রিয় ও গ্রহণযোগ্যদের গুরুত্ব দিয়েছে বিএনপি। বঞ্চিতদের ধৈর্য ধরার পরামর্শ, ত্যাগীদের মূল্যায়নের আশ্বাস। বিভিন্ন স্থানে বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থীর কর্মী সমর্থকদের বিক্ষোভ অবরোধ। সীতাকুণ্ডে 4 নেতা বহিষ্কার। মাদারীপুর 1-এ কামালের মনোনয়ন স্থগিত। নিবন্ধন পাচ্ছে এনসিপি সহ 3টি দল। দাবি আপত্তি চেয়ে বুধবার বিজ্ঞপ্তি। প্রার্থীদের জামানতের টাকা ও নির্বাচনী ব্যয় কমানোর দাবি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির। রাজনৈতিক দলগুলোর মতানৈক্য গণতন্ত্রের সৌন্দর্য, মন্তব্য জামাত আমিরের। বিএনপিকে আলোচনায় বসার আহ্বান। দ্রুতই প্রার্থীদের চূড়ান্ত তালিকা। আগামী নির্বাচনে পুলিশকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ সরকারের। কেউ প্রার্থীর পক্ষ নিলে আইনি ব্যবস্থা। ম্যাজিস্ট্রেসি ক্ষমতা থাকবে সেনাবাহিনীর। এবং আওয়ামী লীগের সময় জলবায়ু প্রকল্পে রাজনৈতিক হস্তক্ষেপে 2000 কোটি টাকার দুর্নীতি, টিআইবির রিপোর্ট। প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজানোর তাগিদ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে জানাবো বিস্তারিত। নবীন প্রবীণের সমন্বয়, আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা, এলাকায় গ্রহণযোগ্যতা সহ নানা মানদণ্ড বিচার এবং কয়েক ধাপের জরিপের মাধ্যমে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন বিএনপির নীতি নির্ধারকরা। যোগ্যতা থাকার পরও যারা মনোনয়ন বঞ্চিত হয়েছেন তাদের ধৈর্য ধরার পরামর্শ দিয়ে তারা বলেন, ত্যাগীদের নানাভাবে মূল্যায়ন করা হবে। তবে মনোনয়ন না পাওয়ার অজুহাতে বিশৃঙ্খলা করলে তাদের বিরুদ্ধে বিএনপি কঠোর হবে বলেও সতর্ক করেছেন দলটির নেতারা। মইনুল হাসান জানাচ্ছেন বিস্তারিত। জাতীয় সংসদের 300 আসনের মধ্যে 237টিতে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করে আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পথে যাত্রা শুরু করেছে বিএনপি। দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের প্রার্থী তালিকা নিয়ে বিএনপির অভ্যন্তরে প্রতিদ্বন্দ্বী সহ রাজনৈতিক মহলে চলছে নানা বিশ্লেষণ, আলোচনা। দলীয় প্রধান বেগম খালেদা জিয়ার 3টি আসনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা, প্রথমবারের মতো ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জাতীয় নির্বাচনে প্রার্থী হওয়ার খবরে উৎফুল্ল সারা দেশের বিএনপি নেতাকর্মীরা। মনোনয়নের তালিকায় প্রায় 100 আসনে নতুন মুখ, আছেন প্রবীণ পরীক্ষিতরাও। তবে সম্ভাব্য প্রার্থী তালিকায় নাম না থাকায় কয়েকটি স্থানে মনোনয়ন বঞ্চিতদের অনুসারীদের বিক্ষোভের দিকেও সতর্ক দৃষ্টি রাখছে বিএনপির হাইকমান্ড। তাৎক্ষণিক প্রতিক্রিয়া হয়ে থাকে, পরবর্তীতে তারা বুঝতে পারে যেটা হয়তো সঠিক হয়নি। অনেক সময় যিনি প্রার্থী পাননি তার কোনো হয়তো জানাও নাই, কিছু অতি উৎসাহী লোকজন এগুলো রাস্তাঘাটে চলে আসে এবং একটু বিশৃঙ্খল হওয়ার চেষ্টা করে। একজনকে তো নমিনেশন দিতেই হবে, তাই না? সবাইকে তো একাধিক ব্যক্তিগত নমিনেশনের সুযোগ নাই, তো এটা তো মেনে নিতে হবে। প্রার্থী তালিকায় সেলিমা রহমান, রুহুল কবির রিজভী, হাবিবুন নবী খান সোহেল, শামসুজ্জামান দুদু, ডক্টর আসাদুজ্জামান রিপন, মোয়াজ্জেম হোসেন আলাল, সুলতান সালাউদ্দিন টুকুর মতো হেভিওয়েট নেতাদের নাম না থাকা নিয়েও চলছে নানা আলোচনা। একই আসনে একাধিক যোগ্য প্রার্থী থাকায় যারা মনোনয়ন পাবেন না তাদের অবদানের স্বীকৃতি দেওয়ার কথাও জানালেন বিএনপির 2 নীতি নির্ধারক। নতুন পুরনো মিলে আমার হয় যে মনোনয়ন হয়েছে, একটা সুন্দর মনোনয়ন হয়েছে। এটা তো একটা কঠিন সিদ্ধান্ত। এখানে আমাদের অনেক নিবেদিত প্রাণ নেতা কর্মী আছে যারা অনেক স্যাক্রিফাইস করেছে, ত্যাগ স্বীকার করেছে, কিন্তু নমিনেশন তো একজনকে দেওয়া সম্ভব। সুতরাং তাদের হয়তো কিছু মনোকষ্ট থাকতে পারে, থাকবে, কিন্তু দিনের শেষে তো সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে। এটা তো আমরা প্রতিটি নির্বাচনেই দেখি। যে কোনো মূল্যে দলের বিজয় নিশ্চিত করতে সবাইকে এক হয়ে কাজ করার বার্তাও দেন তারা। নির্বাচনী কার্যক্রমটা আরো ত্বরান্বিত হচ্ছে এবং নেতাকর্মীরা চাঙ্গা হচ্ছে, এলাকায় নির্বাচনী কার্যক্রম আরো জোরদার হচ্ছে। নির্বাচনী পথে আমরা রওনা হয়েছি, সেখানে আমাদেরকে জয়লাভ করতে হবে, সেটাকে মাথায় রেখে আমরা সবাই একযোগে কাজ করব। আমির খসরু জানালেন, খুব দ্রুতই জোট ও সমমনাদের কয়েকটি আসনে ছাড় দিয়ে চূড়ান্ত করা হবে 300 আসনের মনোনয়ন। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা।
এদিকে বিএনপির প্রার্থী তালিকা প্রকাশের পর পাল্টাপাল্টি প্রতিক্রিয়া দেখা গেছে দলের নেতাকর্মীদের মাঝে। দলের মনোনয়ন না পাওয়াকে কেন্দ্র করে চট্টগ্রাম, কুষ্টিয়া ও মেহেরপুরে সড়ক অবরোধ ও বিক্ষোভ হয়েছে। এতে বেশ কয়েকজন আহতের খবর পাওয়া গেছে। অন্যদিকে দলীয় মনোনয়ন পাওয়ায় উচ্ছ্বসিত বরিশাল সহ কয়েকটি জেলার নেতাকর্মীরা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। মনোনয়ন পাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের হামলা পাল্টা হামলায় রণক্ষেত্র মেহেরপুরের গাংনী। দুপুরে বিএনপির মনোনয়নপ্রাপ্ত আমজাদ হোসেন ও জেলা বিএনপির সভাপতি জাভেদ মাসুদ মিল্টন পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। পাল্টাপাল্টি হামলায় অন্তত 10 নেতাকর্মী আহত হন। পরে আমজাদ হোসেনের ক্ষুব্ধ নেতাকর্মীরা জাভেদ মাসুদ মিল্টনের অফিসে হামলা চালায় এবং আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়। পরে পুলিশের উপস্থিতিতে ছত্রভঙ্গ হয়ে যায় তারা। চট্টগ্রাম 4 আসনে দলীয় মনোনয়ন না পাওয়ায় সহিংসতা সহ জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডের কারণে সীতাকুণ্ড উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলাউদ্দিন মনি, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন বাবর সহ 4 জনকে বহিষ্কার করেছে বিএনপি। এর আগে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও অবরোধ করে সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর সমর্থকরা। এ সময় তারা মোহাম্মদ সালাউদ্দিনের মনোনয়ন বাতিলের দাবি জানায়। আসলাম চৌধুরী সারা চট্টগ্রামে হিমালয় পর্বতের মতো একজন প্রার্থী আমাদের। চট্টগ্রাম 4 নয়, চট্টগ্রামের যে কোনো আসন থেকে ওনাকে মনোনয়ন দেওয়া হলে উনি লাভ করতে পারবে। কুষ্টিয়া 3 সদর আসনের সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দিনকে মনোনয়ন না দেওয়ায় বিক্ষোভ করেছে তার সমর্থকরা। কুষ্টিয়া খুলনা মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে তারা। সাতক্ষীরা 2 আসনে বিএনপি মনোনয়ন বঞ্চিত আলিম সমর্থকরা মশাল মিছিল করেছেন। এ সময় বিএনপি থেকে বহিষ্কৃত আব্দুর রউফকে মনোনয়ন দেওয়ার দলীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান তারা। এদিকে বরিশালের 6টি আসনের মধ্যে 5টি আসনে বিএনপির দলীয় প্রার্থীর নাম ঘোষণা করায় নেতাকর্মীদের মধ্যে ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। আমাদের যে দাবি-দাওয়াগুলো পূরণ হয়নি সেগুলো আমরা সমস্যার সমাধান করব। ফেনী 1 আসনে খালেদা জিয়াকে মনোনয়ন দেওয়ায় তার পৈতৃক বাড়ি ফুলগাজীতে বইছে আনন্দের জোয়ার। ফারহিন ইসলাম টুম্পা, এটিএন বাংলা। অনিবার্য কারণে মাদারীপুর 1 আসনে কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করেছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সই করা প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, সোমবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়নপ্রাপ্তদের নাম ঘোষণা করেন। সংবাদ সম্মেলনের 237টি সংসদীয় আসনের মধ্যে মাদারীপুর 1 আসনেও মনোনয়নপ্রাপ্ত কামাল জামান মোল্লার নাম ঘোষণা করা হয়। অনিবার্য কারণবশত ঘোষিত মাদারীপুর 1 আসন ও দলীয় মনোনয়নপ্রাপ্ত ব্যক্তির নাম স্থগিত করা হল। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে প্রাথমিকভাবে মনোনীতদের নাম ঘোষণার মধ্য দিয়ে উত্তরের জেলা বগুড়ার রাজনৈতিক অঙ্গনে নতুন প্রাণ চাঞ্চল্য। 2008 সালে নির্বাচনের পর আবারও বগুড়ার 7 আসন থেকে প্রার্থী হচ্ছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। অন্যদিকে প্রথমবারের মতো বগুড়া 6 আসনে লড়তে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জেলাবাসীর মতে নতুন রূপে যাচ্ছে বিএনপি, নতুন প্রত্যাশায় এগিয়ে চলেছেন নেতাকর্মীরা। বগুড়া থেকে আজিজুল হাকিম রুমনের রিপোর্ট, জানাচ্ছেন খায়রুল ইসলাম। বগুড়ার রাজপথ এখন বিএনপি কর্মীদের পদচারণায় মুখর। সোমবার দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রার্থিতা ঘোষণার পর থেকেই আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ আর স্লোগানে মুখর পুরো শহর। সবশেষ 2008 সালে বগুড়া 7 আসন থেকে জাতীয় নির্বাচনে অংশ নিয়েছিলেন বেগম খালেদা জিয়া। অন্যদিকে বগুড়া 6 সদর আসন থেকে প্রথমবারের মতো লড়তে যাচ্ছেন তারেক রহমান। স্থানীয় নেতাদের মতে তরুণ নেতৃত্ব হিসেবে তার প্রার্থিতা নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে। সারা বাংলাদেশের মধ্যে আমি এইটুকু বলতে পারি যে বগুড়াতে ম্যাডাম খালেদা জিয়া, জনাব তারেক রহমান সর্বোচ্চ ভোটে নির্বাচিত করবে বগুড়ার জনগণ। বগুড়ার আপামর জনসাধারণ খুবই খুশি। আমরা 17 বছর ভোট দিতে পারিনি, এবারে ইনশাআল্লাহ আমরা মন করে তাকে ভোট দেব। এবারে আমরা ধানের শেষে ভোট দিয়ে আবার পুনরায় তাকে প্রধানমন্ত্রী হিসেবে আমরা দেখতে চাই। নির্বাচনী মাঠে মা ছেলে একসাথে বগুড়াবাসীর জন্য ঐতিহাসিক ঘটনা। ভোটাররা আগের চেয়ে বেশি একতাবদ্ধ থাকবে এমনটাই প্রত্যাশা তাদের। গাবতলীর সাথে নির্বাচন করবে আমাদের মা বেগম খালেদা জিয়া। বিগত দিনে যে নির্বাচন হয়েছে
তার চাইতেও আগামী নির্বাচনে তাকে বিপুল ভোটে আমরা জয়যুক্ত করবো ইনশাআল্লাহ। সারা বাংলাদেশের মানুষ তার দিকে তাকিয়ে রয়েছেন, এটা আমরা তার সঙ্গে আমরা বগুড়াবাসীও আমরা তার অপেক্ষায় রয়েছি, তাকে দেখার জন্য, তার কাছে যাওয়ার জন্য। দুই প্রজন্মের নেতৃত্বে জেলার রাজনীতি এখন সরগরম। দুই আসনের ভোট যুদ্ধে এখন দেখার বিষয় নির্বাচনের মাঠে কেমন করেন বিএনপির নেতাকর্মীরা। এবারে আমরা আমাদের বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দুজনকে আমরা পেয়েছি, মা এবং ছেলে। তো এবার আনন্দটা আমাদের একটু ভিন্ন মাত্রায় নিয়ে এসে দিয়েছে। কাজে আমি মনে করি শুধু বিএনপির জন্য না, এটা বগুড়াবাসী সর্বস্তরে বগুড়াবাসীর জন্য আনন্দের সংবাদ এবং খুশির সংবাদ। কারণ আপনারা দেখেছেন যে বিএনপি যখন ক্ষমতায় থাকে বগুড়া তখন উন্নয়ন হয়। নেতাকর্মীরা ব্যস্ত নির্বাচনের প্রস্তুতিতে, অন্যদিকে ভোটারদের মধ্যে জমেছে আলোচনা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এনসিপি সহ 3টি দলকে নিবন্ধন দিচ্ছে নির্বাচন কমিশন। বাকি 2টি দল হল আম জনগণ পার্টি ও মার্ক্সবাদী সমাজতান্ত্রিক দল। নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, 3টি দলকে নিবন্ধন দেওয়ার বিষয়ে দাবি আপত্তি চেয়ে বুধবার বিজ্ঞপ্তি জারি করা হবে। এদিকে গণপ্রতিনিধিত্ব আদেশ আরপিওতে সংসদ নির্বাচনে প্রার্থীদের জামানতের টাকা ও নির্বাচনী ব্যয় অযৌক্তিকভাবে বাড়ানো হয়েছে বলে দাবি করে তা কমানোর আহ্বান জানিয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। বিস্তারিত একরামুল হক সাইমের রিপোর্টে। বর্তমানে নির্বাচন কমিশনের নিবন্ধিত দল 53টি, স্থগিত হয়েছে আওয়ামী লীগের নিবন্ধন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দল নিবন্ধনের জন্য 143টি আবেদন পড়েছিল ইসিতে। কয়েক ধাপে যাচাই বাছাই করে 3টি দলকে নিবন্ধনের জন্য চূড়ান্ত করেছে কমিশন। আমরা 3টা দলের কাগজপত্র সঠিকতা পেয়েছি এবং সেই 3টার দল হচ্ছে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল মার্ক্সবাদী, বাংলাদেশ আম জনগণ পার্টি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি। কমিশন মনে করেছেন যে এই 3টা দল রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পেতে পারেন। বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি, তাদের ব্যাপারে মাননীয় হাইকোর্টের দায়েরকৃত রিট একটা আবেদন আর রায় প্রাপ্তির পরে এটা সিদ্ধান্ত নেওয়া হবে। নাহিদ ইসলামের নেতৃত্বাধীন এনসিপি পাচ্ছে শাপলাকলি প্রতীক, রফিকুল আমিনের নেতৃত্বাধীন আম জনগণ পার্টির প্রতীক হ্যান্ডশেক আর মার্ক্সবাদী সমাজতান্ত্রিক দলের প্রতীক কাচি। এই 3 দলের নিবন্ধনের বিষয়ে দাবি আপত্তি আহ্বান করে বুধবার পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে। 12 তারিখের ভিতরে আমরা এই অভিমতগুলোর সময়সীমা, জনসাধারণের সময়সীমা নির্ধারণ করে দিচ্ছি এবং এই নির্ধারিত সময়সীমার মধ্যে যে তথ্য পাওয়া যাবে সেটা পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে বৈঠক করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। সাক্ষাৎ শেষে দলের সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আরপিও চূড়ান্ত করার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার প্রয়োজন ছিল। সংশোধিত আরপিওতে নির্বাচনে জামানতের পরিমাণ ও প্রার্থীদের ব্যয়সীমা অযৌক্তিকভাবে বাড়ানো হয়েছে বলে দাবি করেন তিনি। নির্বাচনের জামানতের ব্যাপারে আমরা মনে করি জামানতটা আমরা আগে বলেছিলাম কমানো দরকার। যদি কমানো না যায় তাহলে বিদ্যমান যেটুকু জামানত আছে সেই জামানত রাখা দরকার, বৃদ্ধি করার কোনো প্রশ্ন নাই। সর্বোচ্চ ব্যয়সীমা যেটা 25 লক্ষ আছে, আমরা বলেছি এটাকে কমানো দরকার, না হলে কোনোভাবে এটাকে বৃদ্ধি করবার কোনো সুযোগ নেই। সরকারি বেসরকারি গণমাধ্যমে প্রচার সহ সব ক্ষেত্রে সব দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করার আহ্বান জানায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। সবগুলো খুলুন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য হতেই পারে, তবে মতবিরোধ কাম্য নয় বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তার দল বিএনপির সঙ্গে আলোচনায় বসতে রাজি বলেও জানান তিনি। 16 দিনের বিদেশ সফর শেষে দেশে ফিরে বিমানবন্দরে আমিরে জামাত এসব কথা বলেন। এ সময় নভেম্বরে গণভোটের ব্যাপারে দলের অনড় অবস্থান পুনর্ব্যক্ত করেন ডাক্তার শফিকুর রহমান। মিজান শাহজাহানের রিপোর্ট। পবিত্র ওমরা পালন, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে 16 দিনের সফর শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। টানা তৃতীয়বারের মতো দলের আমির নির্বাচিত করায় সহকর্মীদের ধন্যবাদ জানান তিনি। আমি আমির নির্বাচিত হইনি, আমার সহকর্মীরা আমার উপর একটা দায়িত্বের ভার অর্পণ করেছে। এই দায়িত্বটা বড় ভারী। আপনারা দোয়া করবেন দেশ এবং দিনের জন্য এই দায়িত্ব পালনে আল্লাহ যেন আমাকে সাহায্য করেন।
সরকার 7 দিনের মধ্যে আলোচনা করে রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্যে আসার অনুরোধ করেছেন। এ বিষয়ে প্রতিক্রিয়ায় আমিরে জামাত বলেন, তাদের দলের নায়েবে আমির আরো আগেই আলোচনায় বসার প্রস্তাব দিয়েছে বিএনপিকে। এক সপ্তাহ সময়ের ভিতরে রাজনৈতিক দলগুলা বসে যদি একটা কনসেনসাসে পৌঁছতে পারে সরকারের জন্য এটা ভালো, এবং আমরাই সবার আগে আমাদের পক্ষ থেকে আমাদের নায়েবে আমির আহ্বান জানিয়েছেন যে আসুন আমরা খোলামেলা আলোচনা করে আমরা সমাধানে পৌঁছি দেশ এবং জাতির স্বার্থে। বিএনপি 237 জন সম্ভাব্য এমপি প্রার্থীর নাম ঘোষণার 1 বছর আগেই আঞ্চলিকভাবে জামাত সম্ভাব্য প্রার্থীদের নাম জানিয়েছে। একথা জানিয়ে ডাক্তার শফিকুর রহমান বলেন, দ্রুতই কেন্দ্রীয়ভাবে চূড়ান্ত প্রার্থীদের নাম জানানো হবে। এই সময় রাজনৈতিক দলগুলোর মতভিন্নতাকে গণতন্ত্রের সৌন্দর্য বলে আখ্যায়িত করেন জামায়াতের এই শীর্ষ নেতা। আমাদের মধ্যে মতানৈক্য হোক, তবে দোয়া করেন মত বিরোধ যেন না হয়। মতের ভিন্নতা থাকবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। সব দল তো এক দল নয়, সবগুলা দল ভিন্ন ভিন্ন, তাদের দৃষ্টিভঙ্গিতেও কিছু পার্থক্য থাকবে, এটাই স্বাভাবিক। আমরা সকলের মতকে শ্রদ্ধার সাথে দেখি, তবে আমরা নিজেরা যে মতটা প্রকাশ করি, আমরা চেষ্টা করি চিন্তা ভাবনা করে জাতির স্বার্থেই সেই মতগুলা প্রকাশ করার। এদিকে আমিরের আগমনকে কেন্দ্র করে বিমানবন্দরের ভিআইপি গেটে জড়ো হন নেতাকর্মীরা। এ সময় সাতখোলা গাড়িতে দাঁড়িয়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান ডাক্তার শফিকুর রহমান। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। আগামী নির্বাচনে পুলিশকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পুলিশের কোনো সদস্য কোনো প্রার্থীর পক্ষ নিলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে তিনি জানান, নির্বাচনের সময়ও সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা থাকবে। এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে সংঘটিত প্রতিটি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের তদন্ত চলছে। রিপোর্ট মাহবুব কবির চপলের। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণার পরে ফেসবুকে পাবনা 3 আসন নিয়ে রাজনৈতিক ইঙ্গিতপূর্ণ পোস্ট দেন উত্তরা পূর্ব থানার ওসি মোহাম্মদ মোস্তফা। ওসির ওই পোস্ট ঘিরে শুরু হয় সমালোচনা। এ অবস্থায় আগামী নির্বাচনে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করবে কিনা তা নিয়েও সংশয় জানান কেউ কেউ। পুলিশের স্বচ্ছতা এবং পুলিশের কাজের নির্বাচনের দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের ট্রেনিং চলছে। 1.5 লাখ সদস্য দায়িত্ব পালন করবেন। তাদের কেউ পক্ষপাতিত্ব করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। পুলিশের প্রতি আমার নির্দেশনা, ইলেকশনটা হইতে হবে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল এবং উৎসবমুখর। ইলেকশনের সংক্রান্ত ব্যাপারে যারা ইলেকট্রাল এনকোয়ারি কমিটি থাকবে, কারো কোনো ধরনের এরকম নেগলিজেন্স থাকলে সাথে সাথে তার আইনি আওতায় নেওয়া আসা হবে। উপদেষ্টা আদিলুর রহমানের মানবাধিকার প্রতিষ্ঠান অধিকার বলছে, অন্তর্বর্তী সরকারের 14 মাসে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড হয়েছে 40টি। পুলিশ, সেনা সদস্য ও যৌথ বাহিনীর হাতে তাদের মৃত্যু হয়েছে। এছাড়া মব সন্ত্রাসের শিকার হয়ে মারা গেছেন 153 জন, আর রাজনৈতিক সহিংসতায় প্রাণ হারিয়েছেন 281 জন। এই সরকারের সময় কেন বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটছে এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রতিটি ঘটনারই তদন্ত করছে সরকার। নিরাপত্তা বাহিনী বা যে কোনো বাহিনীর বা যে সিভিলের যার কাজ মাধ্যমে কোনো হত্যাকাণ্ড হোক না কেন, ওটা প্রত্যেকটাই আইনের আওতায় এবং আইনের মাধ্যমে ওটার ফয়সালা করা হবে। তিনি জানান, শিগগিরই পুলিশ কমিশন গঠন করা হবে। পালিয়ে থাকা কর্মকর্তাদের ক্রিমিনাল উল্লেখ করে তাদের দেশে ফিরিয়ে আনার কথাও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। দে আর অল ক্রিমিনাল, তাদের আমরা যে কোনো সময় পাইলেই নিয়ে আসবো। প্লাস তাদের আমাদের একটা এক্সট্রাডিশন ট্রিটি আছে, আমরা চেষ্টা করতেছি তারা আনার জন্য। উপদেষ্টা বলেন, ভোটের সময়ও ম্যাজিস্ট্রেসি ক্ষমতা থাকবে সেনাবাহিনীর। সেনাবাহিনী তো ম্যাজিস্ট্রেট পাওয়ার এখনই আছে, তো নির্বাচন বন্ধ হবে কেন? মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাসিরউদ্দিন পাটোয়ারীকে প্রধান করে 10 সদস্যের নির্বাচনী পরিচালনা কমিটি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন দলটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসনিম জারা। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আক্তার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন আরিফুল ইসলাম আদিব, মাহবুব আলম মাহির, খালেদ সাইফুল্লাহ, এহতেশাম
হক, অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিন, আলাউদ্দিন মোহাম্মদ, অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা, অ্যাডভোকেট হুমায়রা নূর, সাইফুল্লাহ হায়দার এবং অ্যাডভোকেট তারিকুল ইসলাম। বিগত 14 বছরে আওয়ামী লীগ সরকারের সময় জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় বিভিন্ন প্রকল্পে প্রায় 2111 কোটি টাকা দুর্নীতি হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে জানানো হয়, নিজস্ব স্বার্থ সংশ্লিষ্ট প্রকল্প অনুমোদনের জন্য পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের তৎকালীন মন্ত্রী ও প্রতিমন্ত্রী রাজনৈতিক হস্তক্ষেপ করতেন। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। পরিবেশের ওপর উন্নত বিশ্বের দেশগুলোর নির্যাতন এবং চরম অবহেলার শিকার বাংলাদেশ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে আগে থেকেই দুর্যোগপ্রবণ এই অঞ্চল এখন আরও ঝুঁকিতে। পরিবেশগত পরিবর্তনের এই অভিঘাত মোকাবিলায় বাংলাদেশের প্রতি বছর 12.5 বিলিয়ন মার্কিন ডলার দরকার। কিন্তু জাতীয় এবং আন্তর্জাতিক তহবিলের মাধ্যমে 2015 থেকে 2023 পর্যন্ত বছরে গড়ে 82.2 মিলিয়ন মার্কিন ডলার অর্থ পাওয়া গেছে, যা প্রয়োজনের তুলনায় একেবারেই নগণ্য। রাজধানীতে গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি বলছে, এই পরিমাণ বরাদ্দেও বাংলাদেশে গত 14 বছরে মহা দুর্নীতি হয়েছে। 2010 থেকে 2024 সময়কালে মোট দুর্নীতির পরিমাণ প্রাকলন করা হয়েছে, যা আর্থিক মূল্য 248.4 মিলিয়ন ডলার বা 2110.6 কোটি টাকা। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, রাজনৈতিক হস্তক্ষেপে লুট করা হয়েছে এসব বরাদ্দ। যারা ক্ষতিগ্রস্ত, বিপদাপন্ন, তারা তো পায়নি অর্থ, বরং এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল, রাজনৈতিকভাবে প্রভাবশালী মহল সেই অর্থ আত্মসাৎ করেছে, বাস্তবে লুটপাট করেছে। এখানে সার্বিকভাবে গত 16 বছরে যে লুটপাট হয়েছে তার তুলনায় এটা হয়তো অনেকেই নগণ্য বলবেন, আসলেই নগণ্য, কিন্তু আমাদের দেখতে হবে যে যে অর্থায়ন হয়েছে তারই 54% বেশি আমাদের এখানে মোটা দাগে ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং যে অনিয়ম দুর্নীতি হয়েছে সেটার সাথে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে জবাবদিহিতা নিশ্চিত করবে। যে ট্রাস্টি বোর্ড এই প্রতিষ্ঠানটিকে ঢেলে সাজানো দরকার। তাই এ সংক্রান্ত প্রতিষ্ঠান ঢেলে সাজানো, ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বরাদ্দ বাড়ানো ও সুষ্ঠুভাবে প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার তাগিদ দিয়েছে সংস্থাটি। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। জুলাই আন্দোলনে রংপুরের শিক্ষার্থী আবু সাইদ হত্যা মামলায় টানা 3 ধার্য তারিখে সাক্ষী হাজির করতে না পারার প্রসিকিউশনের ব্যর্থতা বলে মন্তব্য করেছেন আসামি পক্ষের আইনজীবী। আজ দিন ধার্য থাকলেও সাক্ষী হাজির না হওয়ায় সাক্ষ্য গ্রহণ হয়নি। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রশিদ সহ 30 জনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ 10 নভেম্বর। এদিকে জুলাই আন্দোলনে রাজধানী রামপুরায় ছাদের কার্নিশে ঝুলে থাকা আমির হোসেনকে গুলি করা সহ 2 জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় 4র্থ দিনে 2 জন সাক্ষ্য দিয়েছেন। প্রসিকিউশনের দায়িত্বের প্রধান অংশ হল চার্জ প্রমাণের জন্য সাক্ষী এবং সাক্ষ্য যে কোনো ট্রাইব্যুনালে উপস্থাপন করা। যেহেতু তারা গত 3টি ধার্য তারিখে উপস্থাপন করতে ব্যর্থ হয়েছেন, সেহেতু আমাদের আসলে বলার কিছু নেই, শুধু ওইটুকুই আমরা বলতে পারি যে দিস ইজ দ্য ফেইলিউর অফ দ্য প্রসিকিউশন টু প্রডিউস দ্য উইটনেসেস বিফোর দ্য ট্রাইব্যুনাল কনসার্ন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে 7ম দিনের আপিল শুনানি শেষ হয়েছে। পরবর্তী শুনানি আগামীকাল। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 বিচারপতির বেঞ্চে এদিন বিএনপির পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন ও রুহুল কুদ্দুস কাজল। তারা বলেন, সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক তার ব্যক্তিগত পছন্দের কারণে এ রায় দিয়েছেন। তারা এ রায় বাতিল চেয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল চান। এই রায়ের মাধ্যমে বিচারপতি ABM খায়রুল হক আমাদের বিচার প্রক্রিয়া, বিচারাঙ্গনের প্রতি প্রতারণা করেননি। আমি শব্দটা বলেছি ফ্রড, নট অনলি ফ্রড আপন দ্য কোর্ট বাট অলসো ফ্রড আপন দ্য নেশন, অর্থাৎ পুরা জাতির পরে প্রতারণা। আবাসন ব্যবসায়ীদের স্বার্থে ঢাকা ডিটেলস এরিয়া প্ল্যান ড্যাব সংশোধনের সরকারি সিদ্ধান্ত আত্মঘাতী হবে বলে মনে করছেন নগর পরিকল্পনাবিদ ও পেশাজীবীরা। তারা বলেন, ড্যাব সংশোধন হলে ঢাকার বাসযোগ্যতা হারানোর পাশাপাশি নাগরিক সেবার উপর চাপ পড়বে।
সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে সংবাদ সম্মেলনে পেশাজীবী সংগঠনের সদস্যরা বলেন, নগর পরিকল্পনাবিদ ও পরিবেশবাদী সংগঠনের মতামত উপেক্ষা করে কোনো অবস্থাতেই ড্যাব সংশোধনের পরিকল্পনা বাস্তবায়ন করা যাবে না। তাদের অভিযোগ, ঢাকার জীববৈচিত্র্য হুমকিতে ফেলে একটি স্বার্থান্বেষী মহলের স্বার্থ রক্ষায় কাজ করা সরকারের উদ্দেশ্য হলে তা হবে মারাত্মক। প্রস্তাবিত ড্যাব সংশোধন বাস্তবায়িত হলে আবাসিক ভবনের উচ্চতা বাড়ার সাথে জনঘনত্বের চাপে নাগরিক ভোগান্তি চরমে পৌঁছাবে বলেও আশঙ্কা করেন বিশেষজ্ঞরা। ড্যাবের প্রস্তাবিত সংশোধনসমূহ ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় ট্রাফিক পরিষেবা, নাগরিক সুবিধাদি ও অবকাঠামোর উপর বাড়তি চাপ তৈরি করবে। এই আমাদের যে রাজক নামের প্রতিষ্ঠানটি আছে তার আসলে চরিত্রটা কি, যেটা পৃথিবীতে আর এরকম দ্বিতীয় কোনো প্রতিষ্ঠান পাবেন না, যারা হচ্ছে একাধারে আবাসন ব্যবসায়ী, অন্যদিকে আবাসন ব্যবসার নিয়ন্ত্রণকারী। ফলে এই রাজকের চিন্তাধারার মধ্যেই যেহেতু দ্বিচারিতা আছে, ফলে তারা আবাসন ব্যবসায়ীদেরকেই গুরুত্ব দেবে। এবং মানব সেবার ব্রত নিয়ে নার্সদের কর্মজীবন শুরুর আহ্বান জানিয়েছেন যশোর আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুন নাহার। 15তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তৃতায় তিনি একথা বলেন। লেখাপড়ার সুশৃঙ্খল পরিবেশ সৃষ্টির জন্য আদ্দিন কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান শিক্ষার্থীরা। এ সময় বিদায়ী প্রত্যেক শিক্ষার্থীকে প্রেসার নিয়ন্ত্রক যন্ত্র ও স্টেথোস্কোপ উপহার দেয় কর্তৃপক্ষ। যশোর প্রতিনিধি তামান্না ফারজানার পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আসিফুর রহমান সাগর। যশোরে আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের 15তম ব্যাচের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। আদ্দিন সকিনা মেডিকেল কলেজ অডিটোরিয়ামে নার্সিং ইনস্টিটিউট আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল ও আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুন নাহার। আরও উপস্থিত ছিলেন আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার ইমদাদুল হক, আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ডাক্তার ফিরোজা বেগম সহ প্রতিষ্ঠানের শিক্ষক কর্মকর্তা সহ শিক্ষার্থীদের অভিভাবকরা। এ সময় স্মৃতিচারণ করেন বিদায়ী শিক্ষার্থীরা। আমাদের দায়িত্ব পালন করার, আমরা রোগীদের সাথে ভালো ব্যবহার করার, আর এই প্রতিষ্ঠান থেকে চলে যাচ্ছি মনে হচ্ছে পরিবার ছেড়ে চলে যাচ্ছি। অন্যান্য নার্সিং ইনস্টিটিউটে আমরা যেটা দেখি যে জুনিয়র টিচার থাকে বেশি, কিন্তু আমাদের এখানে বলতে গেলে জুনিয়র টিচার কম, কিন্তু সিনিয়র টিচার বেশি। তোমার কাউকে খোঁজা লাগবে না, তোমাকে সবাই খুঁজে নেবে। প্রতিষ্ঠান আমাকে এভাবেই শিক্ষা দিয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল ও আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের অ্যাসোসিয়েট ডিরেক্টর নাজমুন নাহার রোগীদের ভালোবাসা দিয়ে সুস্থ করে তুলতে বিদায়ী নার্সদের প্রতি আহ্বান জানান। তোমরা যেখানেই যাবে, মানুষ যেন তোমাদেরকে মনে করে যে আমরা আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের এমন নার্সদের হাতে সেবা পেয়েছি যাদের সেবা আমরা মৃত্যুর আগ পর্যন্ত ভুলবো না। তোমাদের মধ্যে সেই ধরনের সেবা করার মানসিকতা তৈরি করবে। দক্ষ নার্স হতে হলে রোগীদের প্রতি যত্নশীল হতে হবে বলে জানান আদ্দিন নার্সিং ইনস্টিটিউটের অধ্যক্ষ ডাক্তার ফিরোজা বেগম। আমি আশা করি তোমরা এক্সপার্ট নার্স হবে, আর সেই মানসিকতা নিয়ে হসপিটালে যাবে। হাসপাতালে তোমরা হয়েছো হাসপাতালে বেচতে পারার, তোমরা হয়েছো বেচতে ফুল। আমি মনে করি ফুলের মতো দেখা যাচ্ছে, সবচেয়ে ফুল এবং রুগীরা হবে হাসপাতালের ফল। ঠিক আছে, ফুলের মতো ফুটবা এবং তার আস্তে আস্তে সেবা দিয়ে তাদেরকে কি ফল হিসেবে পানি পাঠাবা। অনুষ্ঠানে আলোচনা পাশাপাশি ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া বিদায়ী শিক্ষার্থীদের নিয়ে স্মৃতিচারণমূলক প্রামাণ্যচিত্র দেখানো হয়। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। এবারে আল আরাফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। তরুণ উদ্যোক্তাদের অনুপ্রেরণা যোগাতে এন্টারপ্রেনিয়ার্স অর্গানাইজেশন ইও বাংলাদেশ ও ঢাকা ইউনিভার্সিটি এন্টারপ্রেনিয়রশিপ ডেভেলপমেন্ট ক্লাব ডিইউডিসির যৌথ উদ্যোগে এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায়ী শিক্ষা অনুষদে গ্লোবাল স্টুডেন্ট এন্টারপ্রেনিয়র
অ্যাওয়ার্ডস অ্যাওয়ারনেস সেমিনারে শিক্ষার্থী উদ্যোক্তাদের মধ্যে উদ্ভাবনী চিন্তা, উদ্যোগ গ্রহণ এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার উৎসাহ জাগাতে GSEA সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। সেমিনারে ব্যাংকিং এবং বীমা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম জাহিদ বলেন, বিশ্ববিদ্যালয় পর্যায়ে তরুণদের মাঝে উদ্যোগী মানসিকতা গড়ে তোলা জরুরি, যাতে তারা চাকরির অপেক্ষায় না থেকে নিজেরাই কর্মসংস্থান সৃষ্টি করতে পারে। GSEA সেই চেতনারই বাস্তব প্রতিফলন। সেমিনারে ইও বাংলাদেশের প্রেসিডেন্ট সোহানা রৌফ চৌধুরী বলেন, GSEA তরুণ উদ্যোক্তাদের জন্য এমন একটি মঞ্চ যেখানে তারা নিজেদের ধারণা ও পরিশ্রমের স্বীকৃতি পায়। ইও বাংলাদেশ তাদের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রতিশ্রুতিবদ্ধ। অন্যদিকে গ্লোবাল স্টুডেন্ট এন্টারপ্রেনিয়র অ্যাওয়ার্ডস এর চেয়ার মুস্তফা কামরুল সোবহান বলেন, এ প্রতিযোগিতা কেবল একটি পুরস্কার নয়, এটি শিক্ষার্থীদের জন্য বৈশ্বিক পরিসরে নিজেদের সক্ষমতা প্রমাণের এক অনন্য সুযোগ। সেমিনারে আরও বক্তব্য রাখেন চেয়ার মেম্বারশিপ শরীফ শাহাম, GSE এর কো চেয়ার তানজাজুল আয়মান, GSE এর সাবেক বাংলাদেশ চেয়ার সাদ্দাত অমি এবং DUDC মডারেটর ডক্টর মোহাম্মদ তৌফিকুল ইসলাম। GSEA গ্লোবাল প্রতিযোগিতায় বিশ্ব চ্যাম্পিয়ন পাবেন $50,000 আর বাংলাদেশ চ্যাপ্টারের জাতীয় বিজয়ী পাবেন $10 লক্ষ। কুড়িগ্রামের রৌমারী উপজেলায় খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় পচা ও দুর্গন্ধযুক্ত চাল বিতরণের অভিযোগ উঠেছে। এসব পচা চাল সরবরাহ করে উপজেলার ভারপ্রাপ্ত খাদ্য গুদাম কর্মকর্তা কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলেও অভিযোগ এলাকাবাসীর। তবে অভিযোগ অস্বীকার করে ডিলার ও মিল মালিকদের দায়ী করছেন সেই কর্মকর্তা। কুড়িগ্রাম প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন জাহিদুল আলম। খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় বছরে 5 বার দেশের দুস্থ ও অসহায় পরিবারের মাঝে জনপ্রতি 30 কেজি করে চাল মাত্র 15 টাকা দরে বিক্রি করে সরকার। তবে কুড়িগ্রামের রৌমারী উপজেলার সুবিধাভোগীদের পচা ও দুর্গন্ধযুক্ত চাল দেয়া হচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীর। খাওয়ার অনুপযোগী হওয়ায় এসব চাল গবাদি পশুকে খাওয়াচ্ছেন তারা। সম্প্রতি উপজেলার সরকারি গুদাম থেকে নিম্নমানের চাল সহ 2টি ট্রাকও আটক করেন স্থানীয়রা। অভিযোগ রয়েছে এসব চাল কেনা ও গুদামজাত করেছেন রৌমারী খাদ্য গুদামের সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ। এবারও চাল তুলতে গেছি, এবারও এই পচা চাল দিছে, যেটা খাওয়ার অনুপযোগী। সমস্যা মনে করেন মোটা চাউল গন্ধ হয়, এগুলা খাইলে পারে পেটে অসুখ হওয়ার সম্ভাবনা বেশি। এই ঘটনায় প্রশাসন কার্যকর ব্যবস্থা না নেয় ওই কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেন এক চালকল মালিক। তবে শাস্তি না দিয়ে তাকে বদলি করে কর্তৃপক্ষ। বারবার আমরা এসিলিটিকে অনুরোধ করে বলছি যে আমাদেরকে মন্দ চাউল দিয়ে না। কিছু কিছু মানুষ এরকম আছে আমাদের সাথে যে আচরণগুলো করে মন্দ চাউলের জন্য, সেটা আমরা মানুষ হিসাবে গণ্য হই না। অভিযুক্ত এক খাদ্য গুদাম কর্মকর্তার ব্যাংক অ্যাকাউন্টে পাওয়া গেছে অস্বাভাবিক লেনদেনের প্রমাণও। তবে দুর্নীতির কথা অস্বীকার করে ডিলার ও মিলারদের দুষছেন এই কর্মকর্তা। এটা হলো এই চালটা হলো আমি এখান থেকে ডেলিভারি দিয়েছি, এখন বাইরে দেওয়ার পর আমার দায়িত্ব থাকে। এদিকে তার স্থলাভিষিক্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন কুমার রায় এবং জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ কাজী হামিদুল হক এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। নিউ ইয়র্ক সিটির 37তম মেয়র নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার সকাল 6টা অর্থাৎ বাংলাদেশ সময় সন্ধ্যা 7টায় শুরু হয়েছে ভোট গ্রহণ। চলবে টানা 15 ঘন্টা অর্থাৎ নিউ ইয়র্ক সময় রাত 9টা পর্যন্ত। প্রায় 5.1 মিলিয়ন নিবন্ধিত ভোটারের মধ্যে এরই মধ্যে প্রায় 7,35,000 জন আগাম ভোট দিয়েছেন। এতে এগিয়ে আছেন ডেমোক্রেটিক প্রার্থী জোহরান মামদানি। শেষ পর্যন্ত জিতলে তিনি হবেন 400 বছরের মেয়র নির্বাচনের ইতিহাসে নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র। ভারতীয় বংশোদ্ভূত মামদানির জন্ম উগান্ডায় হলেও বেড়ে উঠেছেন নিউ ইয়র্কে। এবার প্রবাসী বাংলাদেশিদের অকুণ্ঠ সমর্থন পাচ্ছেন 33 বছর বয়সী এই রাজনীতিবিদ। তবে মামদানি মেয়র হলে নিউ ইয়র্কে বরাদ্দ সীমিত করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থী জোহরান মামদানি ছাড়াও নিউ ইয়র্কের সাবেক গভর্নর ও স্বতন্ত্র প্রার্থী অ্যান্ড্রু কুমো এবং রিপাবলিকান প্রার্থী কার্টিস লিওয়ারের মধ্যে লড়াই হবে।
কার্তিকী পূর্ণিমা উপলক্ষে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হল থেরবাদ বৌদ্ধদের কঠিন চিবরদান। রাজধানীর সবুজবাগে ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারে দিনব্যাপী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি ও ধর্মরাজিক বৌদ্ধ মহাবিহারের অধ্যক্ষ শ্রীসদ্ধনাথ বুদ্ধপ্রিয় মহাথের। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। এতে বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনাররা উপস্থিত ছিলেন। এবারে খেলার খবর। স্বাগতিক বাংলাদেশ সহ এশিয়ার ৩০টি দেশে ২০৯ জন আর্চারের অংশগ্রহণে আগামী শনিবার থেকে ঢাকায় জাতীয় স্টেডিয়ামে শুরু হচ্ছে ২৪তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপস। প্রতিযোগিতায় ১১৯ জন পুরুষ এবং ৯০ জন নারী আর্চার অংশ নেবেন। তাদের মধ্যে রিকার্ভে ১১৭ জন এবং কম্পাউন্ডে ৯২ জন প্রতিদ্বন্দ্বিতা করবেন। দুপুরে রাজধানী একটি হোটেলের সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আর্চারি ফেডারেশনের কর্মকর্তারা। এ সময় বাংলাদেশ আর্চারি ফেডারেশনের সভাপতি ডক্টর মুখলেসুর রহমান, স্পন্সর প্রতিষ্ঠান সিটি গ্রুপের বিক্রয় ও বিপণন বিভাগের নির্বাহী পরিচালক জাফর উদ্দিন সিদ্দিকী ও আয়োজক কমিটির চেয়ারম্যান কাজী রাজীব উদ্দিন আহমেদ চপল উপস্থিত ছিলেন। আগামী ১৪ নভেম্বর থেকে কাতারে শুরু হচ্ছে এশিয়া কাপ রাইজিং স্টার্স ক্রিকেট টুর্নামেন্ট। এই আসরের জন্য মাহিদুল ইসলাম অঙ্কন, আবু হায়দার রনি, মৃত্যুঞ্জয় চৌধুরী সহ এক ঝাঁক তরুণ তারকা নিয়ে গড়া হয়েছে। ১৫ সদস্যের এই দলে নেতৃত্বে আছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক আকবর আলী। এশিয়া কাপ রাইজিং স্টারে বাংলাদেশ এ দলের গ্রুপে আছে হংকং, আফগানিস্তান এ দল এবং শ্রীলঙ্কা এ দল। বাংলাদেশের ম্যাচ ৩টি হবে ১৫, ১৭ ও ১৯ নভেম্বর। সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ২১ নভেম্বর এবং ফাইনাল ম্যাচ হবে ২৩ নভেম্বর। সবগুলো ম্যাচই হবে কাতারের দোহায়। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের হাই ভোল্টেজ ম্যাচে রাতে লিভারপুলের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। তবে এই ম্যাচে খেলতে পারছেন না আর্জেন্টাইন ফ্রাঙ্কো মাস্তানতুয়ানো। দুর্দান্ত ফর্মে রয়েছে জাভি আলোনসোর দল। লা লিগায় সব শেষ ম্যাচে ভ্যালেন্সিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এ মৌসুমের সব প্রতিযোগিতা মিলিয়ে ১৪ ম্যাচে এটি তাদের ১৩তম জয়। অন্যদিকে ফর্মের ধারাবাহিকতা পাচ্ছে না লিভারপুল। প্রিমিয়ার লিগে গত রোববার অ্যাস্টন ভিলাকে ২-০ গোলে হারালেও এর আগে এক মাসের সব প্রতিযোগিতা মিলিয়ে ৬ ম্যাচে ৫টিতে হেরেছে আর্নে স্লটের দল। রিয়ালের বিপক্ষে সাম্প্রতিক ইতিহাসও লিভারপুলের পক্ষে নয়। ২০০৯ সালের পর চ্যাম্পিয়ন্স লিগে রিয়ালের বিপক্ষে লিভারপুলের ৯ সাক্ষাতে মাত্র একটিতে জয় পায় অলরেডরা। সালার জন্য এটি হতে পারে স্মরণীয় রাত। অ্যানফিল্ডে তার ২০০তম ম্যাচ আর ২ গোল করলে আফ্রিকার প্রথম ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে ৫০ গোল পূর্ণ হবে। ম্যাচ শুরু হবে রাত ২টায়। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। প্রার্থী মনোনয়নে নবীন প্রবীণের সমন্বয় আন্দোলনে সক্রিয় ও গ্রহণযোগ্যদের গুরুত্ব দিয়েছে বিএনপি। বঞ্চিতদের ধৈর্য ধরার পরামর্শ, ত্যাগীদের মূল্যায়নের আশ্বাস। বিভিন্ন স্থানে বিএনপির মনোনয়ন বঞ্চিত প্রার্থীর কর্মী সমর্থকদের বিক্ষোভ, অবরোধ। সীতাকুণ্ডে ৪ নেতা বহিষ্কার। মাদারীপুর ১-এ কামালের মনোনয়ন স্থগিত। নিবন্ধন পাচ্ছে এনসিপি সহ ৩টি দল। দাবি আপত্তি চেয়ে বুধবার বিজ্ঞপ্তি। প্রার্থীদের জামানতের টাকা ও নির্বাচনী ব্যয় কমানোর দাবি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির। রাজনৈতিক দলগুলোর মতানৈক্য গণতন্ত্রের সৌন্দর্য, মন্তব্য জামাত আমিরের। বিএনপিকে আলোচনায় বসার আহ্বান। দ্রুতই প্রার্থীদের চূড়ান্ত তালিকা। আগামী নির্বাচনে পুলিশকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ সরকারের। কেউ প্রার্থীর পক্ষ নিলে আইনি ব্যবস্থা। ম্যাজিস্ট্রেসি ক্ষমতা থাকবে সেনাবাহিনীর। এবং আওয়ামী লীগের সময় জলবায়ু প্রকল্পে রাজনৈতিক হস্তক্ষেপে ২,০০০ কোটি টাকার দুর্নীতি, টিআইবির রিপোর্ট। প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজানোর তাগিদ।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।